Hey, welcome you back again. Today I'm gonna discuss with you about past tense, how to use subjects in past tense, and at the same time how to use future tenses, and how to use the subjects in past indefinite tenses and past tenses and future tenses. So let's start the class. তো গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম যে প্রেজেন্ট টেন্সে কীভাবে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন। তো আজকে আমরা পাস্ট টেন্সে দেখছি সেটা। তো আমাদের যে সাবজেক্ট গ্রুপ থাকে আসলে কোনো চেঞ্জ হয় না। এই সাবজেক্টগুলো প্রত্যেকটা টেন্সে আমরা অ্যাপ্লাই করে থাকি। তো সেই অর্থে পাস্টে আমাদের চারটি টেন্স রয়েছে: পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের পাস্টে ইনডেফিনিট টেন্স এবং পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট ব্যবহারে বিশেষ কোনো নিয়ম নেই। একটি নিয়ম আছে শুধু হলো যে যেমন সাবজেক্ট V2 পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে আপনি সব ধরনের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, আই, উই, ইউ, হি, শি, ইট, নেম, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 যে কোনো সাবজেক্ট অ্যাপ্লাই করে আপনি V2 নিতে পারবেন। পাস্ট ইনডেফিনিটে পাস্ট পারফেক্টে একই অবস্থা, সব ধরনের সাবজেক্ট অ্যাপ্লাই করবেন, তারপরে হ্যাড নিতে পারবেন, V3 নিতে পারবেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আপনি সাবজেক্টের স্থানে সব ধরনের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, তারপর হ্যাডবিন নেবেন, তারপরে সূত্রটা কমপ্লিট করবেন। তো তাহলে পাস্টের তিনটি টেন্সে সাবজেক্ট ব্যবহারের নিয়ম নেই, অর্থাৎ এরা সবাই একসাথে সাবজেক্ট গ্রহণ করে। তো পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ ধরনের। আর পাস্ট যেটা শুধু কন্টিনিউয়াস 2 নাম্বার সিরিয়াল করলে হয় 2 নাম্বার। আর যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটার দুটো অক্সিলারি ভার্ব থাকে আমাদের, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার V1 ING প্লাস অবজেক্ট। তো যেহেতু দুটো অক্সিলারির সূত্র দুটি হয়, যেমন AB সাবজেক্ট ওয়াজ প্লাস V1 এর সাথে ING অবজেক্ট, সাবজেক্ট ওয়ার প্লাস V1 এর সাথে ING অবজেক্ট। তো শুধু পাস্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট ব্যবহারের নিয়ম রয়েছে। তো যদি আমরা ওয়াজ ব্যবহার করতে চাই তাহলে কী ধরনের সাবজেক্ট হবে? আই, থার্ড পার্সন সিঙ্গুলারের যে গ্রুপটা রয়েছে তারা, হি, শি, ইট, নেম, এক ব্যক্তি বা বস্তু সমান সমান ওয়াজ হবে। উই, ইউ, দে প্লুরাল এরা সমান সমান আয়ের হবে। আজকে আমি আপনাদেরকে ফিউচার টেন্সের সাবজেক্ট ব্যবহারের নিয়মটি শিখিয়ে কয়েকটি রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে করা যায় সেটাও দেখব আপনাদের সাথে। সো তো চলুন দেখে আসি ফিউচারে কীভাবে সাবজেক্ট ব্যবহার করতে হয়। তো ফিউচারে আমাদের যে সাবজেক্ট গ্রুপটা রয়েছে এরাও সাবজেক্টের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো পূরণ করবে। তবে ফিউচারের সাবজেক্ট ব্যবহারের নিয়মটা একটু সোজা, যেহেতু প্রত্যেকটাতেই শ্যাল বা উইল থাকে। যেমন ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট, মূল সূত্র দুইটা হবে, সাবজেক্ট ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট শ্যাল V1 অবজেক্ট, সাবজেক্ট উইল V1 অবজেক্ট। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সাথে ING প্লাস অবজেক্ট, যেহেতু দু ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে দুটি সূত্র হবে, শ্যাল বি উইল বি V1 ING অবজেক্ট। তো ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করা হয়। একটা কথা মনে রাখবেন যে ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো হ্যাজ হয় না, সবসময় হ্যাভ হয়। সবসময় কী হয়? শ্যাল হ্যাভ উইল হ্যাভ হয়, হ্যাজ হয় না। হ্যাজ হয় প্রেজেন্ট টেন্সে, এটা একটু মনে রাখবেন। তো ফিউচার পারফেক্ট যেটা আমাদের সূত্রটা সাবজেক্ট শ্যাল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট উইল হ্যাভ প্লাস V3 অবজেক্ট। তো এখন ফিউচারের প্রতিটা সূত্র দুটি করে তৈরি করা সম্ভব হয় প্রতিটি টেন্সেই। তো এখানে শ্যাল এবং উইল প্রত্যেকটাতেই থাকে, এই জন্য এটা সাবজেক্ট ব্যবহারের নিয়ম হলো আই, অর্থাৎ ফার্স্ট পার্সনের যে গ্রুপটা আই এবং উই তাদের সাথে শ্যাল ব্যবহার করা হয়। আর অন্যান্য আই উই বাদ দিলে যে কটা সাবজেক্ট থাকে এদের সাথে উইল হয়। তাহলে আমরা বলতে পারি যে বাদ বাকি সব উইল হবে। যেমন যদি আমরা এই টেন্সে আই নেই তাহলে এখানে শ্যাল হবে, এখানে যদি হি নেই তাহলে উইল হবে। আশা করে বুঝতে পেরেছেন, সবগুলো একই নিয়ম। আরেকটি টেন্স বাদ আছে ফিউচারে, সেটিও আমি দেখে দিচ্ছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও একই নিয়ম, সাবজেক্ট ব্যবহার আই এবং উইয়ের সাথে শ্যাল, এবং বাদ বাকি সব সাবজেক্টের সাথে উইল ব্যবহার করা হয়। তো চলুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা আমরা একটু দেখি। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন V1 ING অবজেক্ট ফর বা সিন্স টাইম। প্রতিটি টেন্সের 4 নম্বর টেন্সের ফর বা সিন্স প্লাস টাইম থাকে।
তো এখানে রয়েছে সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, ভার্ব বা সিন্স প্লাস টাইম। তো ফিউচারের 4টি টেন্সে একই নিয়ম, আই এবং এর সাথে শ্যাল এবং বাদবাকি সব সাবজেক্টের সাথে উইল ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হলো, যেহেতু আমাদের টেন্স শেখা সাবজেক্ট অনুযায়ী হয়ে গেল, আমি একটু টেন্সগুলোকে শর্টে দেখিয়ে দিচ্ছি একবার, কীভাবে প্রত্যেকটা টেন্সে কী কী ভার্ব বসে, এটা কিন্তু খুব শর্টে মনে রাখা যায়। চলুন আমরা সেটা একটু দেখি। তো চলুন দেখি যে খুব শর্টে দেখা যাক যে প্রতিটা টেন্সে কী ধরনের ভার্ব অ্যাপ্লাই করতে হয়। একটু আগে আমরা দেখলাম কীভাবে সাবজেক্ট অ্যাপ্লাই করতে হয়, এখন আমরা দেখে আসি খুব শর্টে কীভাবে আমরা ভার্ব অ্যাপ্লাই করতে পারি প্রতিটি টেন্সে। তো যদি এই অবস্থা হয় যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স আমাদের, তো সেই অর্থে প্রতিটা টেন্সের প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের যেটা ইনডিফিনিট প্রথমটা, প্রেজেন্টে ভিওয়ান থাকে, ভিওয়ানের সাথে এসবাইস থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে থাকে V2, আর আমাদের ফিউচার ইনডিফিনিটে থাকে V1। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ভিওয়ানের সাথে এসবাইএস বা V1, পাস্ট ইনডিফিনিটে থাকে V2, ফিউচার ইনডিফিনিটে থাকে V1। আচ্ছা, প্রতিটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স থাকে 2 নম্বরে। তো আমাদের আইএনজি ভার্ব লাগে ভিওয়ানের সাথে আইএনজি, অর্থাৎ প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে ভিওয়ানের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। প্রতিটি পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আপনাকে V3 অ্যাপ্লাই করতে হয়। তো এই টেন্সটার পজিশন আমরা যদি দেখি 1, 2, 3, 4, পারফেক্ট টেন্সের পজিশনও 3 নম্বরে থাকে এবং ওর ভার্বও 3 নম্বর লাগে। এভাবে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন। পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের পজিশন 3 নম্বর, ভার্বও 3 নম্বর অ্যাপ্লাই করতে হয়। এবং ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি লাগে। তো আমরা যদি এগুলো হিসাব করে দেখি, তাহলে ইনডিফিনিট যে 3টা টেন্স থাকে, পারফেক্টে 3টা টেন্স থাকে, আর কন্টিনিউয়াসে 6টি টেন্স থাকে। 6টি টেন্স কীরকম? শুধু কন্টিনিউয়াস 3টি, পারফেক্ট কন্টিনিউয়াস 3টি, মোট 6টি। এবং যেখানে দেখবেন কন্টিনিউয়াস লেখা, তো কন্টিনিউয়াস মানে আইএনজি ভার্ব। এটাও আপনি এভাবে মনে রাখতে পারেন যে টেন্সে যখন আমরা টেন্স আলোচনা করছি, কন্টিনিউয়াস মানে কি? আইএনজি ভার্ব। সেটা যে কন্টিনিউয়াসই হোক না কেন, শুধু কন্টিনিউয়াসই হোক আর পারফেক্ট কন্টিনিউয়াসই হোক, কন্টিনিউয়াস মানে আইএনজি, আর পারফেক্ট মানে V3, আর ইনডিফিনিট মানে V1, V2, V1. That's the simple tricks just for applying verb in different tenses. তো চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখে আসি একটু বিস্তারিত। তো আমাদের প্রতিটা টেন্সে যদি আপনি একটি সেন্টেন্স লিখতে পারেন সূত্রের সাহায্যে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউ এর পরে আর হয়, ভার্বের সাথে আইএনজি হয়, অবজেক্ট থাকে, তাহলে ইউ আর রিডিং এ বুক। তো আপনি যখন যে কোনো একটা টেন্সের একটা লাইন শিখবেন, তার আরও মোট 6 লাইন তৈরি করা সম্ভব, এবং এই 6 লাইন থেকে আপনার রাইট ফর্ম অফ ভার্ব এক্সামে আসে। তো কীভাবে এই 6টা লাইন তৈরি করতে হয়? তো অ্যাফার্মেটিভ লাইনটা আমরা একটু দেখি। প্রথমটাকে অ্যাফার্মেটিভ বলবো, অ্যাফার্মেটিভ থেকে আমরা আরও 2টা লাইন তৈরি করব, একটা নেগেটিভ লাইন করব, নেগেটিভ থেকে আরও 2 লাইন তৈরি করব। তো যেটা আমাদের অ্যাফার্মেটিভ লাইন, ইউ আর রিডিং এ বুক নাও, তো এই লাইনটাই আমাদের আরও 5 লাইন হয়, মোট 6 লাইন হবে। তো অ্যাফার্মেটিভ 3 লাইন হবে, নেগেটিভ 3 লাইন। তো অ্যাফার্মেটিভ কীভাবে হলো? ইউ আর রিডিং এ বুক নাও। ঠিক এই একই সেন্টেন্সটা আমরা নিচে নামিয়ে দিয়েছি যে ইউ আর রিডিং এ বুক নাও, কিন্তু এখানে পার্থক্য হলো নট, অর্থাৎ এই প্রথম লাইন থেকে আরও 5 লাইন তৈরি করতে হয় রাইট ফর্ম ভার্ব শেখার জন্য। তো সেই অর্থে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি একদম, যারা দ্যাট মিনস who are the 0 level students, they will be able to understand how to make right form of verbs or how to answer right form of verbs. তো এখান থেকে আপনি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে পারবেন, ন্যারেশন শিখতে পারবেন, ভয়েস চেঞ্জ শিখতে পারবেন। তো চলুন দেখি। তো আমাদের যেটা অ্যাফার্মেটিভ ইউ আর রিডিং এ বুক নাও, এটাকে যদি আমরা অক্সিলারি কোশ্চেনে রূপান্তর করতে চাই, তাহলে হবে যে এই আরটাকে সামনে পাঠিয়ে দেবেন, তখন হবে যে আর যা কিছু আছে ধাক্কা দিয়ে শেষে পাঠিয়ে দেবে, তাহলে হবে আর ইউ রিডিং এ বুক নাও। এটা কিন্তু তৈরি করা খুবই সোজা, আমি শুধু আরটা সামনে নিয়েছি আর সব কিছুই শেষে পাঠিয়ে দিয়েছি। তো অ্যাফার্মেটিভভাবে একটা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য আপনি যে 2 নম্বর লাইনটা তৈরি করলেন, এটাকে নিচে নামিয়ে দিবেন। তো 2 নম্বর লাইনে আপনি কী কী পেয়েছেন? আর ইউ
রিডিং এ বুক নাও। তো এটাকে আমরা ডাব্লিউএস করতে গেলে আমরা বলতে পারি যে হোয়াই, শুরুতে একটা ডাব্লিউএস দিয়ে দেবেন, ডাব্লিউএস কোশ্চেন রূপান্তর হয়ে যাবে যে হোয়াই আর ইউ রিডিং এ বুক নাও। তো এটা কীভাবে করতে হয়, প্রথমে অ্যাফার্মেটিভ লাইনটি লিখবেন, অক্সিলারিটাকে সামনে দিয়ে সাবজেক্টটাকে সরিয়ে দিবেন শেষে। 2 নম্বর লাইন তৈরি, তো 3 নম্বর লাইন তৈরি করার জন্য 2 নম্বর লাইনটাকে নিচে নামিয়ে দিবেন, দিয়ে একটা ডাব্লিউএস। এটাকে অ্যাফার্মেটিভ 3টা। আমরা নেগেটিভ একইভাবে 3টা করতে পারবো। ইউ আর নট রিডিং এ বুক নাও। তো নেগেটিভ অক্সিলারি কোশ্চেন যেটা, সেক্ষেত্রে আপনি আরটা সামনে নিয়ে আসবেন আর সব কিছু শেষে পাঠিয়ে দেবেন। তাহলে থাকছে আর ইউ নট রিডিং এ বুক নাও। তো যখন আপনি এই নেগেটিভভাবে দ্বিতীয় লাইন তৈরি করতে পারবেন, এই লাইনটাকে নিচে নামিয়ে দিয়ে আপনি নেগেটিভ ডাব্লিউএস করতে পারবেন, যেমন আর ইউ নট রিডিং এ বুক নাও। তো আমরা শুরুতে একটা ডাব্লিউএস দিয়ে দিব শুধু, অর্থাৎ 5 নম্বর সেন্টেন্সকে নিচে নামিয়ে দিয়েছি, দিয়ে শুধু একটা শুরুতে ডাব্লিউএস নিয়েছি। তো এইভাবে আপনি প্রতিটি রুলসকে, প্রতিটি সেন্টেন্স আর প্রতিটি টেন্সকে, প্রতিটি সেন্টেন্সকে আপনি যদি 6ভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার রাইট ফর্ম অফ ভার্ব শেখাটা সহজ হয়ে যাবে। তো এখান থেকে কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব আসে আমরা একটু সেটা দেখি। আমি আপনাদেরকে এখানে বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ 3টি সেন্টেন্স লিখে দিয়েছি। তো পরীক্ষায় যেভাবে আসে, সরি এখানে আমাদের পুলিশটা হবে, ইউ রিড এ বুক নাও। অর্থাৎ এই 1 নম্বর লাইনটা যেটা আমাদের প্রথমে ছিল ইউ আর রিডিং এ বুক নাও, তো আমাদের এক্সামে আসলে আসে এরকম যে ইউ রিড এ বুক নাও, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আপনারা জানেন। তো সেই অর্থে তাহলে এখানে ভুলটা কি আছে? ভুলটা আছে যেহেতু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইউ এর পরে আমাদের নির্ধারিত আর নেই, তাহলে আমরা কি নিব? ইউ আর নিলাম, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বটি থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে এই যে আইএনজি করলাম, উত্তরটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আপনাকে ডাব্লিউএস রাইট ফর্ম অফ ভার্বস করতে দেয়, তাহলে থাকবে হলো হোয়াই ইউ রিড এ বুক নাও। অর্থাৎ এই 3 নম্বর লাইনটা যেটা আমরা একটু সাজিয়ে শিখেছিলাম, 3 নম্বর লাইনটা দেবে, তবে পূর্ণ থাকবে না। আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডাব্লিউএস আপনাকে এটা করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডাব্লিউএসে কীভাবে করতে হয়, প্রথমে ডাব্লিউএসটা নিতে হয়, যেহেতু নাও আছে, আমরা জানি ইউ এর পরে আর হয়, প্রশ্ন করার সময় ওই আরটা ইউ এর আগে থাকে, যেমন যেখানে যে সিস্টেমে আসে আর কি। তাহলে আর, তারপরে সাবজেক্ট ইউ নিতে হয়। তো যেহেতু বলেছে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসভাবেই তোমাকে রাইট ফর্ম ভার্ব করতে হবে, তো এই রিডের সাথে আইএনজি লাগিয়ে দিতে হবে। তাহলে হোয়াই আর ইউ রিডিং এ বুক নাও। তো এটা ছিল, এইভাবে আপনার রাইট ফর্ম ভার্ব আসবে, এবং বিভিন্ন টেন্সে বিভিন্ন উপায়ে এভাবে আপনাকে রাইট ফর্ম ভার্বটি করতে হবে। চলুন আমরা আরেকটি টেন্স দেখি। তো চলুন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে 6ভাবে দেখে আসি, অ্যাফার্মেটিভ 3টা, নেগেটিভ 3টা আকারে। তো দে প্লে ফুটবল, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন V1 থাকে তখন অক্সিলারি ভার্বটা থাকে না। যেমন একটু আগে আমরা দেখেছিলাম ইউ আর প্লেইং বা ইউ আর রিডিং এ বুক, এখানে একটা আর ছিল, কিন্তু যেটা V1 তার আগে অক্সিলারি ভার্বটা থাকে না। আবার প্রশ্ন করতে গেলে প্লেকেও সামনে নিয়ে আসা যায় না, যেমন প্লে দে ফুটবল এরকম হয় না। তাহলে উপায় কি, আমাদের জানতে হবে প্রতিটি V1 এর জন্য ডু নির্ধারিত থাকে, অর্থাৎ ডু প্লাস V1 হয়। তাহলে প্রতিটি V1 এর জন্য কি নিতে হয়? ডু প্লাস V1। এখন ডুটা আপনি ধরবেন কোথায়? এই সাবজেক্টের পরে মনে মনে জায়গাতে ডু ধরে নেবেন, আর জানবেন যে V1 এর জন্য, প্রতিটি V1 এর জন্য ডু হয়। এই ডুটা সরাসরি লেখা যাবে না প্রথম সেন্টেন্স, এটা আমরা প্রশ্ন করার জন্য ডুটা এখানে বসিয়ে দিলাম। তো এই ডুটাকে সামনে নিতে হয়, যেমন একটু আগে আমরা আরটাকে সামনে নিয়েছিলাম। তাহলে আমরা প্রশ্ন করতে গেলে কি হবে? ডু দে, এগুলো ধাক্কা দিয়ে শেষে পাঠিয়ে দেবেন, প্লে ফুটবল কোশ্চেন মার্ক। যখন এই লাইনটা হয়ে যাবে তখন এই লাইনটা আবার নিচে বসিয়ে দিবেন, তাহলে হবে যে ডু দে প্লে ফুটবল। তো এটাকে আপনি ডাব্লিউএস করবেন, আমরা বলতে পারি যে হোয়ার ডু দে প্লে ফুটবল। তো
তো আমি এখানে এই প্রথম লাইনটাকে আবার নেগেটিভ করবো যে দে প্লে ফুটবল। তো আমি এখানে লিখে রেখেছি দে প্লে ফুটবল। তো দে নট প্লে ফুটবল তো হবে না, একটা অক্সিলারি লাগবে। আমরা জানি প্রতিটি ভিওয়ানের জন্য ডু লাগে, প্রতিটি ভিওয়ানের জন্য কি লাগে, ডু লাগে। তাহলে ডুটা আমাদের সাবজেক্টের পরেই বসে, ডু নট প্লে ফুটবল। তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল, এই ডুটাকে সামনে পাঠিয়ে দিবেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য। ডু দে নট প্লে ফুটবল। আর ডাব্লিউএস করার জন্য যখন এই নেগেটিভ অক্সিলারি কোশ্চেনটা হয়ে যাবে, এটাকে নামিয়ে দিবেন যে ডু দে নট প্লে ফুটবল। তো শুরুতে একটা ডাব্লিউএস বসে থাকে শুধু, হোয়াই ডু দে নট প্লে ফুটবল। তো এটা শিখে আসলে লাভ কি? এটা শিখতে পারলে আপনি রাইট ফর্ম ভার্বটা সুন্দরভাবে করতে পারবেন। তো আমি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আপনি রাইট ফর্ম ভার্ব করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা একটা ডাব্লিউএস দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। আমি 3 নাম্বার ডাব্লিউএসটাকে চুজ করেছি এক্ষেত্রে, যে হোয়ার দে প্লে ফুটবল রেগুলারলি। আপনারা জানেন রেগুলারলি শব্দটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু যেহেতু এটা কোশ্চেন হয়েছে, তো কোশ্চেন হওয়ার ফলে কি মিসিং আছে এটাতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা একটা ডাব্লিউএস নেই, তারপর ডু নিতে হয়, সাবজেক্ট নিতে হয়, প্লে নিতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লে ভার্বটা ঠিকই আছে, কিন্তু এখানে যে অক্সিলারিটা থাকা দরকার ছিল সেটা নেই। আমরা জানি যে রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দে প্লে থাকলে দের পরে যেহেতু প্লেটা ভিওয়ান হয়, সেহেতু ডু ধরতে হয়, অর্থাৎ দে ডু প্লে। অর্থাৎ ডুটা সরাসরি ধরা যাবে না, মনে মনে জানতে হয় যে ভিওয়ান থাকলে সেখানে ডু থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট দেওয়া হয় তার সাথে অটোমেটিক্যালি ডু থাকে। এখন ডুটা আমি নিব কোথায়? হোয়ার দে ডু প্লে ফুটবল রেগুলারলি, এরকম হবে না। তো এর একটা প্লেস আছে, ডাব্লিউএস এর পরপরই অক্সিলারিটা অ্যাপ্লাই করতে হয়। তো তাহলে আমাদের ডুটা এখানে বসবে। এই হলো আপনার রাইট ফর্ম অফ ভার্বস। যদি আমাদের এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা ডাব্লিউএস কোশ্চেনের উপরে পড়ে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস আমি একটু আগে যে 6 লাইন আপনাকে দেখিয়েছি তার যে কোনো লাইনেই পড়তে পারে। তো আমি এক্সাম্পল হিসাবে 3 নম্বর লাইনটাকে বেছে নিয়েছিলাম। আচ্ছা, আমরা একটা জেনারেল সূত্র আছে যেটা ডাব্লিউএস করার, যেমন শুরুতে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপরে এভি নিতে হয়। এভি মানে অক্সিলারি ভার্ব, তারপর আপনি যে টেন্সে রয়েছেন সেই টেন্সের সাবজেক্ট প্লাস যে টেন্সে রয়েছেন সেই টেন্সের মেইন ভার্ব, তারপর এক্সটেনশন বা অবজেক্ট নিয়ে কোশ্চেনটা শেষ করতে হয়। মানে এখানে ডাব্লিউএস হায়ার অক্সিলারি ভার্ব ডিউ সাবজেক্ট দে এমভি প্রেজেন্ট ইনডিফিনিট আকারে প্লে ফুটবল রেগুলারলি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে রাইট ফর্ম ভার্ব নিয়ে আসবো নেক্সট ক্লাসগুলো থেকে। আপনি অনেক কিছু শিখতে পারবেন আশা করি। শুধু দেখতেই থাকুন, যারা বিভিন্ন এক্সাম নিয়ে আছেন, বিভিন্ন পরীক্ষার্থী আছেন, বিশেষ করে যারা প্রাইমারিতে এক্সাম দেবেন, তারা তো অবশ্যই আমার ক্লাসটা দেখবেন এবং আর নিচে কমেন্ট করবেন। যদি কোথাও ভুল থাকে পড়ানোর মাঝে সেটাও কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেগুলো যাতে সলভ করা যায় পরবর্তী ক্লাসগুলোতে। আর এর পরবর্তী ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের উপর করবো। আশা করি আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু আপনারা ফ্রিতে ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ওকে, সো I'm gonna finish now class here and I'll meet you in the next class. This is my second class for tense and I'll meet with you in the next class. Okay, thank you everybody.